সালাম আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের যে লাস্ট অফলাইন ক্লাস ছিল ম্যাথ ওয়ান, সেটা যে রেকর্ড ক্লাসটা সেটা দিয়ে দিচ্ছি। তো শুরু করা যাক। আমরা হচ্ছে লাস্ট রেকর্ড ক্লাসে ম্যাথ ওয়ানের মধ্যে আমাদের ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ সমাবেশ, এই অধ্যায়টা পড়ছিলাম। তো এই অধ্যায়টা আজকে হচ্ছে আমরা অনলাইন কপিটাও দেখে নিচ্ছি, যাতে তোমরা বাসার মধ্যে বসে করতে পারো। তো প্রথমত এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে প্রথমে এই অধ্যায়ের সূত্রগুলো একটু পড়ে নিবে। হ্যাঁ, সমাবেশের সমাবেশ এর যে সূত্রগুলো সেগুলো হচ্ছে আমি একটু প্রথমে দেখাই দিই। যেমন এখানে একটা প্রমাণ আছে, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট মোস্ট। সেটা আমি হচ্ছে করাই দিব। সো তার আগে হচ্ছে আমি আগে সূত্রগুলো দেখাই দিই। যেখানে এখানে সূত্র এখানে না মনে হয়, সূত্রগুলো কই, না সরি এখানে মেবি, হ্যাঁ এই যে এখানে প্রয়োজনীয় সূত্রাবলীতে এখানে সূত্রগুলো আছে। বিশেষ করে কোনটা কোনটা লাগে আমি একটু বলে দিচ্ছি। যেমন তোমার এই যে এই সূত্রটা, এই সূত্রটা, এই যে এটা, এটা এখানের মধ্যে সূত্রের মার্কিংটা করা যাচ্ছে না, এই যে এটা। তারপর হচ্ছে এই যে এটা, 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 এইগুলো লাগে। হ্যাঁ, তাহলে এগুলো একটু ভালো করে দেখে নিবা। দেন হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে ম্যাথ করতে যাব। আহ, তো ম্যাথের মধ্যে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা, আমরা এই যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এটা কয়বার আসে, রিপিটেড কোনো থাকে না। সো এটা একটু আমরা আগে সলভ করে নিব। তো শুরু করা যাক। প্রথমে আমরা এই প্রমাণটা করতে গেলে তোমাকে প্রথমত একটা সূত্র খুব স্মুথলি জানা থাকা লাগবে। সেই সূত্র হচ্ছে কি, এই যে এই সেকেন্ড সূত্রটা। হ্যাঁ, এটা আমি হচ্ছে আমার প্লেন হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি প্রথমত প্রমাণটা করার আগে। এটা হচ্ছে কি, এন সি আর এর সূত্র। হ্যাঁ, কেন আমার হোয়াইট বোর্ড ধরতেছে না কেন? ওকে, ধরছে। এন ধরছে দিছে। ওকে, ধরছিল, করে নিই আমি। ওকে চলো শুরু করি। সেই সূত্রটা কি হচ্ছে, এন সি আর এরকম থাকলে সূত্র হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল এন, এটাকে কি বললাম ভাইয়া, ফ্যাক্টোরিয়াল। কি বললাম, ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল এন, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর, আর এখানে হচ্ছে এন মাইনাস আর। এই হচ্ছে সূত্রটা আমার। এই যে যেমন এই সূত্রটা যদি আমি একটু দেখাই দিই, এই যে এটা ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর ডিভাইড বাই এন মাইনাস আর। হ্যাঁ, এটা। তো এই সূত্রটা আমাকে এই প্রমাণটা করার জন্য খুব স্মুথলি জানা থাকতে হবে। দেখো, তোমাকে লেফট হ্যান্ড সাইডে বলা আছে হচ্ছে এই যে এই জিনিসটা থেকে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডটা। তার মানে তোমাকে এখানের মধ্যে, তাইলে এখানের মধ্যে আহ এই যে এই পয়েন্টটাতে আমি এখন শুরুতে দেখো, প্রথমে আমি যদি একটু বোঝাই দিই, এখানে এনসিআর, এই যে মাত্রই এনসিআর সূত্র দেখাই দিয়ে আসলাম, কি যেটা এনসিআর সূত্রটা বসাই দিলা, দেওয়া হইলো। এরপরে দেখো, সূত্র কিন্তু আমার এই একটাই ছিল, হ্যাঁ এনসিআর একটাই। তাহলে এনসিআর থাকলে তখন কি কি বসে ভাইয়া, এখানে উপরে ফ্যাক্টরিয়াল এন বসে, যদি এখানে মাথার উপর এন থাকে তখন। আর এখানে যদি আর থাকে তখন এখানে বসে হচ্ছে আর। তাহলে এবার বোঝার ট্রাই করো, এই পরেরটাতে কিন্তু সূত্রের মধ্যে বড় না, কিন্তু সূত্রের মতো করে মিলানো যায়। তাহলে কিরকম হবে, এখানে ওয়ান আছে ওই জন্য ফ্যাক্টরিয়াল এন বসছে। আর এখানে কি আছে ভাইয়া, আর মাইনাস ওয়ান আছে, ওই জন্য আর এর জায়গায় কি বসছে ভাইয়া, আর মাইনাস ওয়ান বসছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো আর মাইনাস ওয়ান হওয়ার কথা ছিল, তাই না? তো বিষয়টা যেরকম হওয়ার কথা ছিল এটা আমি লিখে দেখাচ্ছি, এরকম হওয়ার কথা ছিল, এন মাইনাস আর মাইনাস ওয়ান, এইভাবে হওয়ার কথা ছিল। তো ব্রেকেটটা তুলে দেওয়ার কারণে এখানে এখানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে গেছে, কারণ এই যে প্লাস মাইনাস মাইনাস, এন মাইনাস আর, আর মাইনাস মাইনাস প্লাস, প্লাস ওয়ান, এই যেভাবে হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তুমি এটা দেখতেছো। ওকে, তাইলে হচ্ছে আই হোপ এটা বুঝছো। সো এটা এখানে এখান থেকে আসছে ধরুন সূত্র অ্যাপ্লাই করার পর। এরপরে ভাইয়া তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে উপরটা দেখো, এটা কিন্তু এখানেও ফ্যাক্টরিয়াল এন এখানেও ফ্যাক্টরিয়াল এন, তার মানে উপরটা মিলিয়ে আছে আমার, তাই না? উপরটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই যে নিচেরটার মধ্য থেকে ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান, এটা প্রায় কাছাকাছি। তার মানে আমাকে ট্রাই করতে হবে কি, এখানে যেটা বড় ওইটাকে ভাঙাই আরেকটা মিলানো ট্রাই করতে হবে। আবার বলতেছি,
এখানে ফ্যাক্টরিয়াল আর আছে, এখানে ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান আছে, তার মানে এই দুইটাকে মিলাইতে পারলেই আমি কি করতে পারবো ভাইয়া, মানে কোনোভাবে সূত্রে ফেলে দিতে পারবো। তাই কিন্তু আবার ঠিক সেম ভাবে এখানে দেখো এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর আছে, তার মানে এটাও মিলানো মিলানো যাচ্ছে। ঠিক আছে, তো তো আমরা এটা চাইলে কি এটাও সূত্রে ফেলে দিতে পারবো, হ্যাঁ। এখন এটার জন্য আমরা যেটা করব, এই চারটার মধ্যে, নিচের চারটার মধ্যে কে বড় এটা আগে বোঝার ট্রাই করি দেখি, হ্যাঁ, বা কে কে বড়। যেমন আমি যদি এখানে আর এখানে আর এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে কে বড় ভাইয়া দেখো তো। একটা হচ্ছে শুধু আর, আর একটা হচ্ছে আর মাইনাস ওয়ান। তার মানে ফ্যাক্টরিয়াল আরটা ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান মধ্যে কম্পেয়ার করলে আর মাইনাস ওয়ান মানে কি ভাইয়া, আর এর যা মান ছিল তার থেকে এক কমে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তার মানে বড়টাকে আমরা ভাঙাবো, একটা ফিক্সড করে ফেললাম। এবং সেকেন্ডের কাছে যাই। সেখানে দেখো এখানে আছে এন মাইনাস আর, এখানে আছে এন মাইনাস আর প্লাস ওয়ান। তো প্লাস ওয়ান মানে তো বুঝতেছো এন মাইনাস আর যা পাবো তার সাথে আর প্লাস ওয়ান করতে হবে। তাহলে এবার এইখানে হচ্ছে এটা বড়। এখানে কি বললাম ভাই, এই বড় জিনিসটা চিনছো কিনা আশা করি চেনারই কথা, আমি যেভাবে বলে দিচ্ছি। সো এখানের মধ্যে আর 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 মাইনাস ওয়ানের মধ্যে আর বড়, আর এদিকে এন মাইনাস আর আর এন মাইনাস আর প্লাস ওয়ানের মধ্যে এন মাইনাস আর প্লাস ওয়ান এটা বড়। ওকে, যেই দুইটা বড় ওই দুইটাকে ভাঙাবো, তাহলে প্রথমটা বড়, এই যে প্রথমটাকে ভাঙাইলাম। এবার এখানে আমাকে হচ্ছে যে একটা নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ভাঙানোর নিয়ম। তো ফ্যাক্টরিয়াল ভাঙানোর নিয়মের জন্য আমি আগে সূত্রটা লিখি। মনে করো ফ্যাক্টরিয়াল এন ছিল, হ্যাঁ, ফ্যাক্টরিয়াল এন থাকলে এটা সূত্র হচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল এন বা মানে ফ্যাক্টরিয়ালের মধ্যে যা থাকবে, আবার বলতেছি ফ্যাক্টরিয়ালের মধ্যে যা থাকবে তাকে পুরোটাকে আগে প্রথমে বাইরে নিয়ে আসবা। দেন ফ্যাক্টরিয়ালের ভিতরে যা ছিল তার থেকে এক মাইনাস করে দিবা। আসলে সূত্রটা বুঝছো? তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, মনে করো সিক্স ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবা। এটা হবে তাহলে সিক্সটা পুরোটা বাইরে চলে আসবে, ভিতরে হয়ে যাবে সিক্স মাইনাস ওয়ান। তার মানে কত ভাইয়া, সিক্স ফ্যাক্টোরিয়াল ফাইভ। অর্থাৎ সিক্স ফ্যাক্টোরিয়াল ফাইভ যে কথা, আবার শুধু সিক্স ফ্যাক্টোরিয়াল একই কথা। আশা করি বুঝছো ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়মটা। তাহলে হচ্ছে এবার আমরা ফ্যাক্টোরিয়াল ভাঙানো নিয়মটা থেকে দেখি। এবার এই যে দেখো, এই ফ্যাক্টোরিয়াল আটটাকে যদি আমি ভাঙাইতে চাই, তাহলে কি হবে, আটটা পুরোটা বাইরে চলে আসবে আর ভিতরে হয়ে যাবে আর মাইনাস ওয়ান। আশা করি ভাঙানোর নিয়মটা বুঝছো। আর এন মাইনাস আটটা তো ছোটই ছিল এটা, তাহলে এটা আর ভাঙানোর লাগবে না। এদিকে আর মাইনাস ওয়ানটাও ছোট, এটাও লাগবে না। আর এই দিকে এটা বড় ছিল, এটা ভাঙাইতে হবে। তাহলে এটা ভাঙানোর আগের মতোই নিয়ম, পুরোটা বাইরে চলে আসবে, যে পুরোটা বাইরে চলে আসে আর ভিতরে এক মাইনাস হয়ে যাচ্ছিল। তাহলে ভিতরে এক মাইনাস হয়ে গেলে তখন প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কাটাকাটি গিয়ে শুধু এন মাইনাস আর থাকবে। এবার দেখো আমার তিনজনের মধ্যে কমন কি, দুজনের মধ্যে কমন কি, ফ্যাক্টরিয়াল এন কমন, ফ্যাক্টরিয়াল এন কমন, ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান কমন, আর মাইনাস ওয়ান কমন, এন মাইনাস আর কমন, এন মাইনাস আর কমন। তাহলে যেগুলো কমন ওগুলো কমন নিয়ে ফেললাম। কমন গুলো নেওয়ার পর এদিকে থাকলো আর ওয়ান বাই আর, এই যে ওয়ান বাই আর, আর এইদিকে থাকলো ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান। দেন এটাকে লসাগু করে দিলাম। এটাকে লসাগু করার পর তুমি তো বুঝতেছো এই দুটোটা লসাগু হয়ে যাবে, এই যে দুটো লসাগু। দেন আর আর কাটা গেলে বাকি যা থাকে তা উপরে ওয়ানের সাথে গুণ হয়ে এই যে উপরে বসে গেছে। আবার প্লাস প্লাস এদিকে নিচেরটা কাটা গিয়ে আর ওয়ানের সাথে গুণ হয়ে আর বসে গেছে। এবার প্লাস আর মাইনাস আর কাটাকাটি চলে গিয়ে এন প্লাস ওয়ান ছিল। এইবার যে ঘটনাটা ঘটছে এখানের মধ্যে, এটাও খুব ইনসেনসিটিভ। দেখো, আমাদের কাছে প্রথমে এই এনসিআর টাইপের ছিল, এরপর আমরা একটা সূত্র লিখছি না ভাইয়া, একটু ভালো করে বোঝার ট্রাই করো। দেন ওখান থেকে ফ্যাক্টরিয়াল ভাঙাইছি, তাই না? এখন আমার কাছে যে মানগুলো আছে, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ভাঙতি মান। এই যে এই মানটা, এই মানটা ফ্যাক্টরিয়াল ভাঙতি মান। এখন আমরা এই প্রথম তিন লাইনের রিফ্লেক্সিং লাইন গুলা করবো। রিফ্লেক্সিং লাইন বলতে কি, মানে উল্টা উল্টা করে করবো। তার মানে কি, এখানেও আমাকে ভাঙতি মান আছে, এটাকে আমি ফ্যাক্টরিয়াল মান বানাই ফেলবো। দেন ফ্যাক্টরিয়াল থেকে এই মানটা বানাবো। কিভাবে বানাচ্ছি দেখো। সো এটার জন্য আমি একটা মুখস্থ ট্রিক বলে দিব। মুখস্থ ট্রিক্সটা তুমি মনে রাখতে পারলে তুমি অনায়াসে ম্যাথটা করতে পারবা। সো আই হোপ বেটারলি মুখস্থটাই রাখাটাই ভালো। তো এখানের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে কি, এই যে এন প্লাস ওয়ানটা, মানে আগে আমি থিওরিটিক্যালটা শিখাই। দেখো, এটাকে আমরা ভাঙাইলে, মানে এই যে ফ্যাক্টরিয়াল এনটাকে ভাঙাইলে, দেখো ভালো করে বলে দিচ্ছি আমি, ফ্যাক্টরিয়াল এন ভাঙাইলে কি নিয়ম ছিল, এনটা বাইরে চলে আসবে, ভিতরে কি হয়ে যাবে, এন মাইনাস ওয়ান। এখন তুমি এটা একটু বোঝার ট্রাই করো। তাহলে এইটাকে আমি যদি পুরোটাই বাইরে, দেখো এই যে বাইরে আর ভিতরে কিন্তু দেখো এক কম আছে না, মানে এইটা আর এইটার মধ্যে একটু কম্পেয়ার করো। এখানে দেখো বাহিরে যা থাকে ভিতরে তার এক কম থাকে। এখানেও বাহিরে আছে এন প্লাস ওয়ান, ভিতরে আছে শুধু ওয়ান, মানে প্লাস ওয়ানটা নাই। সো মানে কি, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি হচ্ছে কি, ভেতরে এইটার মতো এক কম আছে। তো এইরকম থাকলে আমরা এটাকে কি লিখি, এন ফ্যাক্টরিয়াল লিখি না? তার মানে এরকমও থাকলে আমরা বাইরে যা থাকে তাকে ফ্যাক্টরিয়াল আকারে লিখে দিতে পারি। আর এখন মুখস্থ ট্রিক্সটা বলে দিই। ফ্যাক্টরিয়ালের বাইরে যা থাকবে তাকে চোখ বন্ধ করে ফ্যাক্টরিয়ালের ভিতরে দিয়ে দিবা। তাহলে চোখ বন্ধ করে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলে সবাইকে, যেমন আর কেও এভাবে দিয়ে দিলা, এন মাইনাস আর প্লাস ওয়ান কেও এভাবে দিয়ে দিলা, সবাইকে দিয়ে দিলা, একদম সবাইকে। আর ফ্যাক্টরিয়ালের ভিতরে যেটা থাকবে সেটা চলে যাবে। সো এখন তাইলে এই গেল এতটুকু পর্যন্ত, আশা করি বোঝা যাওয়ার কথা তখন তোমার। এরপর আমার আর একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে সূত্র মানে ওই যে বললাম প্রথম তিন লাইনের উল্টা করে কাজ করতে হয়। এবার দেখো, আমরা সূত্র শিখছিলাম কি,
যদি উপরে এন থাকে তাহলে এখানে এন বসে, আর উপরে আর থাকলে এখানে আর বসে, আর এখানে আর থাকলে এখানে এন মাইনাস আর বসবে। হ্যাঁ, তো এখন এবার বুঝাটা করে, এখানে কি আছে ভাইয়া, এন এর জায়গাতে এন প্লাস ওয়ান আছে, তাহলে এবার এখানে এন জায়গাতে এন প্লাস ওয়ান বসবে, আর নিচে একটা আর আছে তাহলে আর বসবে, দ্যাটস ইট, প্রমাণ হয়ে গেল। তো তুমি প্রমাণটা দুইবার করলে বা একবার করলে বা দুই একবার করলে তুমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো আগের বার তুমি প্র্যাকটিস করে নিবা বাসার মধ্যে ভালো করে। তো এই হচ্ছে আমার এই অধ্যায়ের প্রথম ম্যাথ। আর এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেটারে সমাধান করতে পারবে। ক্যালকুলেটার আমি মোডটা বলে দিচ্ছি, তোমরা একটু তোমাদের ক্যালকুলেটার গুলোতে যেগুলো হচ্ছে 991 991 ওগুলো থেকে চেক করে নিবা। তো ওগুলোতে হচ্ছে তুমি শিফট প্রেস মানে আমি বলছি এটা প্রথমে ক্যালকুলেটারে 15টা দিবা, হ্যাঁ 15টা তুলবা, দেন শিফট প্রেস করে তোমার ক্যালকুলেটার ভাগ, আবার বলছি শিফট প্রেস করে, মানে শিফট শিফট দিয়ে তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিবা। এটা দিলে দেখবা কি এটা সি উঠে যাবে, আর সি উঠার পর এই যে 12টা দিয়ে দিবা, তাহলে তোমাকে ক্যালকুলেটার এক লাইনে আনসারটা দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটার তোমাকে এক লাইনে আনসার দিবে। কিন্তু তুমি চাইলে লিখিত আকারে করতে চাইলে এই যে এখানে যে দুইভাবে দেওয়া আছে দুইভাবে করতে পারো। এগুলো বোঝার কথা, ফ্যাক্টরিয়াল ভাঙাইছে, এই যে ফ্যাক্টরিয়াল নিয়ম অনুসারে ভাঙাইছে, সূত্র দিয়ে ভাঙাইছে, দেন হচ্ছে ম্যাথ করছে। হ্যাঁ, ঠিক আছে। So, আর ক্যালকুলেটার ফ্যাক্টরিয়াল যারা তুলতে পারবে না তাদের জন্য বলে রাখি যে ক্যালকুলেটরে এক্স ইনভার্স এইটার মাথার উপরে দেখবে এইভাবে লেখা আছে এক্স, এইভাবে একটা চিহ্ন দেওয়া আছে, মানে এক্সক্লেমেশন মার্কের মতো চিহ্ন আছে। হ্যাঁ, তো এক্সক্লামেশন মার্ক চিহ্ন আছে, তো ওইটা কিভাবে করবা, শিফট প্রেস করে এক্স, এই এক্স ইনভার্স এটা ক্লিক করলেই এই ফ্যাক্টরিয়ালটা উঠে যাবে। তার মানে তুমি ক্যালকুলেটরে এই যে 15 এটার মান যদি বের করতে চাও তাহলে কি করবা, প্রথমে শিফট প্রেস করে, সরি প্রথমে 15 দিয়ে দিবা, 15 দিয়ে শিফট প্রেস করে এক্স ইনভার্স এটা প্রেস করবা, তাহলে হচ্ছে এই ফ্যাক্টরিয়ালটা চলে আসবে। আশা করি এটা ট্রাই করলে পারবা। সো দেন হচ্ছে এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে, এগুলো অতিসংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। তো অতিসংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এগুলো যেহেতু আসে, সো এগুলোর জন্য এইটার সলিউশনটা দেখে নিবা। NC15, এখানে হচ্ছে NC5, এটা সলিউশনটা কিরকম করে, যে আমরা এইখানে একটা সূত্র দেখছিলাম, এই যে আমি ভালো করে দেখাই দিচ্ছিলাম, NC n-r, মানে দুইটা একই রকম থাকলে এরকম করে নিতে হয়, তাহলে এই যে এটাকেও ওই সূত্রের মধ্যে ফেলে দিতে NCR, এই যে 15 হচ্ছে আর, ঠিক আছে। আর নিচেটা পরেরটা কি ছিল ভাইয়া, NC n-r, এই যে NC n-r, আর মানে 5, দেন হচ্ছে NC বাদ দিয়ে 15 সমান n-5। তাই ওকে, তাহলে এখানে n এর মানটা চলে আসছে। ওকে, যাই হোক, সো এইটা আশা করি বোঝার কথা, সো এগুলো একটু করে নিবা। আর এখান থেকে আমি একটা ম্যাথ ভালো করে বুঝাই দিব, সো এটা একটু ভালো করে দেখো, একটা ম্যাথ আমি একটু ভালো করে বোঝানোর ট্রাই করি। তো দেন ভাই এগুলো হচ্ছে আহ তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা। বা আমি কয়েকটা বলে দিচ্ছি, তোমরা এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করে নিবা। এগুলো হচ্ছে এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তো একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ, তো আমি একটু বলে দিচ্ছি, দেখো আমি এখান থেকে করাই, 10 নাম্বারটা থেকে করাই। তো এটা বোঝার ট্রাই করো। 5 জন প্রকৌশল, প্রকৌশল মানে হচ্ছে ভাইয়া সিভিল ইঞ্জিনিয়ার। 3 জন যন্ত্রকৌশল, যন্ত্রকৌশল মানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো 5 জন মানে প্রকৌশল, আর 3 জন প্রকৌশল বিভাগের ছাত্র হতে 4 জনের একটা কমিটি গঠন করতে হবে। হ্যাঁ, যদি প্রত্যেক কমিটিতে অন্তত একজন প্রকৌশলের ছাত্র থাকে, এটা হচ্ছে তোমাকে কন্ডিশন দিছে। আর পরের কন্ডিশন দিছে হচ্ছে একজন প্রকৌশল এবং একজন যন্ত্রকৌশল বিভাগের ছাত্র হতে কমিটি গঠন করা যেতে পারে। আমি তোমাকে এখানে দুইটা প্রশ্ন করছে, তো আমি আগে প্রথমটা সলভ করি, প্রথমটা সলভ করলে তুমি পরেরটা বুঝাবা। So, প্রথমটা সলভ করার ট্রাই করি, চলো। চলো, তো এখানের মধ্যে এই অঙ্কগুলো করার জন্য আমি একটু ভালো করে কনসেপ্টটা বলে দিই। প্রথমে তোমার কাছে কয়জন আছে, যেমন হচ্ছে পাঁচ, এই যে কয়জন বলতে আমি যেটা বলছি 5 জন প্রকৌশলের ছাত্র আছে আর 3 জন যন্ত্রকৌশল, ওইটা আগে লিখে নিবা। এই যে 5 জন প্রকৌশলের ছাত্র, 3 জন যন্ত্রকৌশল, একদম প্রত্যেকটা ম্যাথে এরকম সেম। দেন লিখার পরে তুমি শুধু কন্ডিশনটা ফলো করবা ভাইয়া। কি ফলো করবা ভাইয়া, কন্ডিশনটা ভালো করে মানতে পারলে তুমি দেখবা কি অটোমেটিক সাজাই ফেলতে পারবা। হ্যাঁ, অটোমেটিক সাজাই ফেলতে পারবা। তাহলে আচ্ছা আবার বলতেছি, এখানে কন্ডিশন কি দিছে আমাকে দেখো তো।
তো কন্ডিশন বলছে হচ্ছে আমাকে অন্তত একজন প্রকৌশলের ছাত্র থাকে। অন্তত একজন প্রকৌশলের ছাত্র মানে বুঝছো, মানে যে কমিটিতে, মানে কমিটি কয়জন বানাইতে হবে, 4 জনের কমিটি বানাইতে হবে, তার মধ্যে একজন মিনিমাম সিভিলের স্টুডেন্ট থাকতে হবে বা একজন প্রকৌশলের ছাত্র থাকতে হবে। তার মানে এবার বোঝার ট্রাই করো। তার মানে আমি চাইলে কি আমার কমিটিটাতে একজন থেকেই সিভিলের স্টুডেন্ট গুলা সাজানো শুরু করতে হবে। তাহলে আমি চাইলে কি একজনও দিতে পারি, 2জনও দিতে পারি, 3জনও দিতে পারি, 4জনও দিতে পারি, কারণ আমাকে বলছে মিনিমাম একজন থাকতে হবে, ওই যে মিনিমাম থেকে শুরু করছি। দেন আমার কাছে সর্বোচ্চ কমিটিতে সদস্য কয়জন হইতে পারে, 4জন, ওই জন্য 4 পর্যন্ত দিছি। আমার কাছে কিন্তু সিভিলের জন 5জন ছিল, তাহলে আমি 5জনও দিতে পারতাম, কিন্তু 5জন তো আমি মানে আমার কন্ডিশনে বলছে হচ্ছে আমাকে 4জনের কমিটি বানাইতে হবে, তাহলে আমি কি 4 পর্যন্ত দিব। এবার এইটা সাজানোর পরে, এইটা সাজানোটা বুঝছো কিনা বলো, এই বা এইটা সাজানোটা ভালো করে দেখবা। তো এইটা সাজাতে পারলে তুমি এটা অটোমেটিক সাজবে। এটা তোমার কোনো কন্ডিশন বলে নাই, কিন্তু তুমি এটা অটোমেটিক হবে। যেমন কারণ তুমি যদি একটা কমিটি বানাইতে, তোমার কমিটিতে টোটাল মেম্বার থাকবে 4জন, তার মধ্যে তুমি যদি একজন সিভিলের নাও, তাহলে বাকি 3জন হবে এই যে মেকানিক্যালের। আবার 2জন সিভিলের নিলে আর বাকি 2জন হবে মেকানিক্যালের, 3জন সিভিলের নিলে একজন হবে মেকানিক্যাল, আর 4জন যদি সিভিলের নিবে না, তাহলে মেকানিক্যাল কোনো স্টুডেন্টই থাকবে না। এই হচ্ছে সাজানো। আর এই সাজানোটা তুমি বুঝতে পারলে এই অঙ্কগুলো তুমি বুঝে গেছো। সাজানোটা তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো সাজানোটা যে বুঝতে পারে সে ম্যাথটা এমনি বুঝে। সো এখানের মধ্যে এবার হচ্ছে জাস্ট কি করবা, দেখো এবার লিখার নিয়মটা প্রত্যেক ম্যাথে সেম। তোমার এখানে তোমার কাছে 5জন স্টুডেন্ট ছিল, তুমি প্রথমবার কমিটিতে কয়জনকে নিছো, সিভিল থেকে একজনকে নিছো, তো ওই জন্য লিখবা হচ্ছে 5C1। 5C কি ভাইয়া, 1। দেন এখানে তোমার কাছে স্টুডেন্ট ছিল 3জন, আর তুমি নিছো কয়জনকে, 3জনকে, তাহলে এই যে 3C3। আশা করি এটা বুঝছো, দুটোটার মাঝখানে গুণ চিহ্ন থাকবে, এই যে গুণ করে ক্যালকুলেটর থেকে বের করে ফেলবা এই মানগুলা। দেন তোমার কাছে ছিল 5জন, নিচে 2জন, এই যে 5জন নিচে 2জন। 3জন ছিল, 2জন নিচে, ওই যে 3জন ছিল, 2জন নিচে, এইভাবে আর কি প্রত্যেকটা সেম স্টাইলে। আশা করি এবার বুঝে গেছো এটা। লাস্ট সবার মানগুলো বের করার পর সবগুলো একসাথে যোগ করে দিবা, দ্যাটস ইট, এটা হয়ে গেল। এবার আশা করি ম্যাথটা তুমি পারবা। তো আমি পরবর্তী ম্যাথে চলে যাই। সাজানোটাই তোমাদেরকে বারবার বোঝাইতে হবে, তো সাজানোটা একটু ভালো করে আবার বলতেছি, দেখো। একটি ক্রিকেট দলের 14জন খেলোয়াড়, মানে আমার কাছে টোটাল খেলোয়াড় আছে কয়জন ভাইয়া, 14জন আছে আমার কাছে কিন্তু, হ্যাঁ। তার মধ্যে 5জন বল করতে পারে, ওই যে এইগুলোর কথাই বলছিলাম যে আগে লিখে ফেলবা। এই যে দেখো 5জন বলার আছে, 2জন উইকেট রক্ষক, এই যে 2জন উইকেট রক্ষক আছে। আর কমপক্ষে, সরি, আর কন্ডিশন দিছে বাকিগুলো অন্যান্য প্লেয়ার আর কি। তাহলে যদি আমার কাছে 14জনের মধ্যে 5জন বলার আর 2জন উইকেট রক্ষক থাকে, তাহলে 7জন গেল, আর 7জন হচ্ছে অন্যান্য প্লেয়ার। তো এটা তো তুমি বুঝতেছোই। সো এবার হচ্ছে আমাকে কন্ডিশন কি বলছে দেখো, কমপক্ষে একজন উইকেট রক্ষক থাকতে হবে আমার প্রত্যেকটা টিমে, আর 3জন বলারকে নিতে হবে। তাহলে আমাকে কন্ডিশন কি ভাইয়া, একদম নিম্নে আমি একজন উইকেট রক্ষক খেলাইবো, আর একজন হচ্ছে কি, সরি, একজন হচ্ছে উইকেট রক্ষক খেলাবো, আর হচ্ছে 3জন হচ্ছে কি বলার খেলাবো। তাহলে এবার দেখো, এখন আমি যদি তাহলে মানে কি বলার কন্ডিশনটা যদি আমি আগে সাজাই, তাহলে আমার বলার নিম্নে কয়জন বলছে ভাইয়া, 3জন, আর আমার কাছে বলার আছে কয়জন, 5জন। তাহলে ওই জন্য 3জনকেও রাখতে পারবো, 4জনকেও রাখতে পারবো, 5জনকেও রাখতে পারবো। তাদের সাথেই আমার কাছে উইকেট রক্ষক ছিল 2টা, তার মধ্যে থেকে প্রথম জন উইকেট রক্ষক ও 3জনের 3টা বলারের সাথে, মানে 3টা বলারের ফরমেশনের সাথে, যারা ক্রিকেট ভালো বুঝো তারা তো বুঝতেছই, যে এই 3জন বলারের সাথেও একজন উইকেট রক্ষক খেলতে পারবে, 4জন বলারের সাথে এক উইকেট উইকেট খেলতে পারবে, আবার 5জন বলারের সাথেও এক উইকেট কিপার খেলতে পারবে। তো এই গেল প্রথম দুইটা কন্ডিশন। এরপরে সেকেন্ড আরেকটা উইকেট রক্ষক রয়ে গেছে না, ও চাইলে কি করতে পারবে, একই ফরমেশনে বলার গুলার সাথে খেলাইতে পারবে। তাহলে এই হচ্ছে আমার সাজানোটা। এবার এইগুলা, এই দুইটা সাজাইতে পারলে দেখো বাকিগুলো অটোমেটিক সেজে গেছে। এখানে তোমার টিম বানাইতে হবে কয়জনের, 11 জনের। 3জন যদি বলার নাও, একজন যদি উইকেট রক্ষক নাও, তাহলে 4জন গেল, আরো 7জন, এই যে 7জন হচ্ছে অন্যান্য প্লেয়ার, এই হবে। আর এটা তো তুমি বুঝছো, এটা তো আগের অঙ্কগুলোর নিয়মে। আশা করি ম্যাথটা, টাইটেলটাও, নিয়মটাও বুঝছো। সো এবার আমি আরো কয়েকটা ম্যাথ দেখাই দিলে, অনুশীলনী গুলাও দেখাই দিব। যেমন এখানে বলছে 6জন ছাত্র, তাহলে আগে লিখে ফেলবো 6জন ছাত্র। 5জন ছাত্রী, এই যে 5জন ছাত্রী, 5জনের কমিটি বানাইতে হবে। তবে কন্ডিশন দিচ্ছে যখন প্রতি কমিটিতে অন্তত একজন ছাত্রী থাকবে, তাহলে আমি আগে ছাত্রীটা সাজাই ফেলি, মানে যেটা কন্ডিশন ওটা আগে সাজাই ফেলবা। তাহলে হচ্ছে ছাত্রী কয়জন বলছে ভাইয়া, একজন থাকতে হবে। তাহলে একজনও থাকতে পারে, 2জনও দিতে পারবো, 3জনও দিতে পারবো, 4জনও দিতে পারবো, 5জনও দিতে পারবো, কারণ আমার কাছে 5জন ছাত্রী আছেই। আর আমার কমিটিও 5জনের হইতে হবে, so এই জন্য আমি 5জন পর্যন্ত দিব। ওকে। এবার এটা সাজানোর পর দেখো এটা অটোমেটিক হয়ে গেছে। তাহলে একজন যদি ছাত্রী নাও, তাহলে আর বাকি 4জন থাকবে ছাত্র তোমার কমিটিতে। 2জন ছাত্রী নিলে 3জন ছাত্র, 3জন ছাত্রী নিলে 2জন ছাত্র, 4জন নিলে একজন, 5জন নিলে একজনও নাই। দ্যাটস আগে নিয়ম অঙ্ক করে দিবা। এবার হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাই তো আগেই দিছিলাম, সো এগুলো একটু ভালো করে দেখে নিবা। সো এরপর হচ্ছে এখানেও সেম, এই যে এগুলো 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 27 নাম্বার, এই যেগুলো করবা, হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে নিবা। তো আমি আমি একটা দুইটা বুঝাই দিই। যেমন এখানে বলছে 6জন বিজ্ঞান বিভাগ, আমি একটা একটা দুইটা সলিউশন করে দেখাই দিব, যেহেতু এটা নাও দেখাইলে তোমরা আবার পারবা না। সো আগে আমি একটু ক্লিন করে নিই। ওকে, আমি একটা সলিউশন করব, দেখো। তো প্রথমে যদি এটা বলি, বলছে 6জন বিজ্ঞান বিভাগ, 4জন কলা বিভাগ।
আর কমিটি গঠন করতে হবে কয়জনের ভাইয়া? 6 জনের। তাইলে আমি আগে লিখে ফেলি 6 জন বিজ্ঞান বিভাগ। আমার কাছে তাহলে আগে প্রথমে এইভাবে লিখে ফেলবো, 6 জন আছে কিসের? বিজ্ঞানের। তাহলে 6 জন আছে বিজ্ঞান, বিজ্ঞান। আর 5 জন আছে কলা, 5 জন আছে কলা বিভাগের, কলা বিভাগের। হ্যাঁ, তাহলে এই হচ্ছে প্রথমে এইভাবে লিখে বলবা। দেন কি বলছিল? কলা বিভাগে সরি 4 জন আছে, 5 জন না। দেন 6 জনের কমিটি বানাইতে হবে। এবং প্রত্যেক বিভাগে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা, এই যে মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনটা, বারবারই বলেছি, কন্ডিশনটা যে বুঝবে সে ম্যাথ শেষ তার কিন্তু। সংখ্যা গরিষ্ঠতা মানে কি ভাইয়া? বেশি সংখ্যা থাকতে হবে। মানে আমাকে এখন এমন কমিটি বানাইতে হবে যাতে আমার বিজ্ঞানের স্টুডেন্ট সবসময় কমিটিতে বেশি থাকে। তাইলে হচ্ছে, এবার সাধারণ বোঝার বিষয়টা বুঝো। তাহলে আমার যদি 5 জন কলা বিভাগের স্টুডেন্ট, সরি 5 জন না, আমার কলা বিভাগের স্টুডেন্ট হচ্ছে 4 জন। তাই আমি এটা একটু কারেকশন করে নিই। এটা হচ্ছে 4 জন আমার, হ্যাঁ। তো 4 জন, ওকে। তা আমার 4 জন থাকলে আমি যদি বিষয়টা বুঝো, আমাকে কিন্তু কমিটি বানাইতে হবে 6 জনের। তো আমি যদি এখান থেকে 2 জন নিই, এখান থেকে 4 জন নিই, তাহলে কি আমার কমিটি হবে না? যে তা না, কিন্তু আমাকে তো কন্ডিশনে বলে দিছে বিজ্ঞানের সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে, মানে বিজ্ঞানের স্টুডেন্ট বেশি থাকতে হবে। তো আমি যদি এখানে 2 জন নিই, এখানে 4 জন নিই, তাহলে কি বলো তো ভাইয়া, আমার কমিটিটা কি হইলো? সত্য অনুসারে হয় নাই, তার মানে এটা বাদ, এটা হবে না। একজন নিলে তো হবে না, আমি যেন 2 জন থেকে বুঝাইছি। সো এরপর যদি আমি এখানে 3 জন নিই, এখানে তাহলে আমাকে কয়জন নিতে হবে? 3 জন নিতে হবে না? তো আমাকে বলছে না সংখ্যাগরিষ্ঠ রাখতে হবে, তাও হবে না, তাহলে ভাইয়া এইটাও হবে না, এটাও বাদ। তো এরপরে যদি কিন্তু আমি এখানে, আমি এটা টেনে দিই, এরপর যদি আমি এখান থেকে 4 জন নিই আর এখান থেকে 2 জন নিই, তাইলে কিন্তু আমার কন্ডিশন মানছে, এই যে সংখ্যাগরিষ্ঠ আছে। দেন এখান থেকে 5 জন নিলে, এখান থেকে একজন নিই, তাও সংখ্যাগরিষ্ঠতা আছে। এখান থেকে 6 জন নিই, এখান থেকে একজন নিলাম না, তাও সংখ্যাগরিষ্ঠতা। তার মানে আমার এই হচ্ছে সাজানোটা, এই অঙ্কের জন্য এই হচ্ছে সাজানো। তার বাকিগুলো তুমি করে নিবা। এখানে তোমার 6 জনের মধ্যে 4 জনকে নিছো, তাহলে 6c4 গুণ, এখানে 4 জন থেকে 2 জনকে নিছো, 4c2, ক্যালকুলেটর থেকে মান বের করে নিবা, একে স্টাইলে বা এগুলো সাজাই করে নিবা। আশা করি এটা তোমরা নিজেরা পারবা, একবার ট্রাই করলে, না পারলে আমরা আবার অফলাইনে দেখাই দিব, হ্যাঁ। তাহলে এই হচ্ছে একটা গেল সংখ্যাগরিষ্ঠ শব্দটা আসলে বুঝছো। দেন এখান থেকে আর না বোঝার মতো একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি, আহ তার কোনটা বুঝতে না পারো, এগুলো তো পারবা। আহ, এইটা 27 নাম্বারটা, 27 নাম্বারটাতে ম্যাক্সিমাম ভেজাল পড়া হচ্ছে কোন জায়গাটাতে, যেখানে কি বলছে দেখো, একজন পরীক্ষার্থীকে প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে। মানে প্রতি গ্রুপে কয়টা প্রশ্ন আছে ভাইয়া? 5টি প্রশ্ন। এমন দুটি গ্রুপে বিভক্ত 10টি প্রশ্ন হতে, মানে বারবার সংখ্যা লিখে আছে, তোমরা হয়তো হেজিটেশনে পড়তে পারো। তো এটার জন্য আমি এটা বলে দিচ্ছি যে আমাকে, আমার কাছে গ্রুপ আছে হচ্ছে 2টি, আর এক গ্রুপে প্রশ্ন আছে 5টি, সো টোটাল মিলে হচ্ছে 10টি, এটা বলেছে তোমাকে। তাইলে আমার কাছে দুইটা দুইটা গ্রুপে 5টি 5টি প্রশ্ন আছে, যার থেকে আমাকে আনসার করতে হবে কয়টা? 6টা। তবে মানে কোনো গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দেওয়া যাবে না। এই যে কন্ডিশনটা বুঝো, কোনো গ্রুপ থেকে কিন্তু তুমি 4টির বেশি চাইলে দিতে পারবে না। তাহলে আমি যদি এটা সাজাই দেখাই, সরি এটা সাজাই যদি দেখাই, এটা মুছে দিই, তাইলে তখন কি হবে বিষয়টা? দেখো, এরকম হয়ে যাবে তখন। আমি যদি লিখে ফেলি প্রশ্নটা, তাহলে এইরকম। তাহলে প্রথমে লিখবা 5, 5, মানে বা এভাবে লিখবা, 5 না লিখে গ্রুপ 1 লিখবা, মানে গ্রুপ 1, এখানে লিখে বা 5। আবার গ্রুপ 2, এখানেও 5। তাহলে গ্রুপ 1-এও আছে 5, গ্রুপ 2-এও আছে। এখন দেখো সাজানোটা কিভাবে সাজাচ্ছি। আমার কাছে টোটাল 6টা প্রশ্ন আনসার দিতে হবে। 6টা প্রশ্ন দিতে হলে কিন্তু কোনো গ্রুপে যাতে 4টার বেশি না হয়। তাহলে আমি যদি এখানে একটা দিই, এখানে 5টা দিই, তাহলে কি হবে দেখো তো? কারণ এখানে 4টার বেশি হয়ে গেছে না, তাহলে এটা তো মানতেছে না সত্য, তাহলে এটা বাদ। দেন আমি সেকেন্ডের কাছে যাই। সেকেন্ডের কাছে গেলে হচ্ছে কি, আমাকে এখানে 2টা দিলে এখানে 4টা, তাই তাইলে কিন্তু আমার কন্ডিশন মানতেছে, হ্যাঁ। তাহলে এরপর এখানে 3টা দিলে এখানেও 3টা, এখানে 4টা দিলে এখানে 2টা, তাইলে এই হচ্ছে আমার আনসার। তাইলে এর বাইরে আর যাওয়া যাবে না, কারণ এখানে 5টা দিলে আবার 4টার বেশি হয়ে যাচ্ছে। তাইলে এই হচ্ছে আমার আনসার। এবার হচ্ছে তুমি তোমার মতো করে আগের মতো সলিউশন করে নিবা। আশা করি ম্যাথের টাইটেল নিয়মটা বুঝছো। সো এটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা। এগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 6 এর সলিউশন। সো চ্যাপ্টার নাম্বার 6 আর কিছু নাই। সো এগুলো করে নিলে, আমরা এগুলো অফলাইনে দেখাইছিলাম, সো তোমরা এগুলো করে ফেলবা, তাহলে চ্যাপ্টার নাম্বার 6 শেষ হয়ে যাবে। আর আমাদের ঈদের আফটার, সরি বিফোর, আফটার ঈদ আমাদের কয়েকটা অধ্যায় প্ল্যান থাকবে, আর 5টা বা 4টা। সো ওগুলো আমরা হচ্ছে ঈদ পরে করবো, আর ভাই এগুলো তোমরা এর মধ্যেই করে ফেলবা। ধন্যবাদ সবাইকে।